ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট কি প্রবলেম ফেস করে আপনি কি মনে করেন? 10 বছর আগের থেকে বর্তমানে মেয়েদের মেন্টাল হেলথ নিয়ে চিন্তা ভাবনা অনেক বেশি করা হচ্ছে। তা আমি এটা নিয়ে আশাবাদী যে ভিতরে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার সেই অ্যাওয়ারনেসটা আসলে তৈরি হচ্ছে। দেশের বর্তমানে যেসব পলিটিক্যাল সিদ্ধান্তগুলো হচ্ছে, রাজনৈতিকভাবে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরে, এগুলা আমাদের অর্থনীতির জন্য কতটুকু মঙ্গলকর বা অমঙ্গলকর আপনার কি মনে হয়? এখনকার যেটা আমি বলবো যে ডক্টর ইউনূস আসলে রাজনীতির মানুষ না, এত সভ্য মানুষ দিয়ে না দেশ চালানো হয় না। একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে যে তার কোনো স্কিলে গ্যাপ আছে কিনা, বা যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে সে গ্যাপটা কিভাবে ফিল আপ করবে? তা আপনি কি এনজিও? মানে মেয়েদের মানসিক স্বাস্থ্য এই কথাটা শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেই আমার নাম হয়ে গেল এনজিও। তবে এনজিও কথাটা তো তারা বলছে গালি অর্থে। একজন ভালো লিডার হওয়ার জন্য একজন মানুষের থট প্রসেস কেমন হওয়া উচিত? লিডারশিপ মানে কি? লিডারশিপ মানে অনেকটা সবকিছু একসাথে ধারণ করা। হ্যাঁ, নিজের কাজ পারা, তারপরে না আমি আপনাকে কাজ করতে বলবো। আমি কিছু পারি না, শুধু আপনাকে হুকুম করে যাব, এটা তো হয় না, এটা কেউ মেনে নেয় না। সন্তান যদি খারাপ হয়, বাবা এসে বলে মাকে যে এটা তো তোমার সন্তান। আর সন্তান যদি ভালো হয় সেক্ষেত্রে বাবা বলে আমার সন্তান এবং তোমার সন্তান। মানে খারাপ হইলে মায়ের দোষ। তো মা সবসময় সবাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে। লার্নিং এ আমরা ইনভেস্ট করতে চাই না। একটা পর্যায়ে মনে করি যে না, আমি যেটুকু শিখছি এই দিয়ে আরো 50 বছর চলবে। একেবারে ভুল কথা ভাই। আপনি যদি নিজেকে আপডেট না রাখেন, আপনি 50 দিনও চলতে পারবেন না। একটা কোট আছে যে এলন মাস্কের, সেটা হচ্ছে যে বিজনেস ইকুয়ালস টু আনঅ্যামাউন্টেড লেভেল অফ স্ট্রেস। মানে আপনি স্ট্রেসের কোনো আসলে মাপকাঠি নেই, কত বেশি স্ট্রেস আপনাকে নেওয়া লাগবে। এস এম সালেহ রেজা একজন অভিজ্ঞ প্রশিক্ষক ও ক্যারিয়ার পরামর্শদাতা, যার 17 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে। বর্তমানে তিনি বোথব্রিজ ইএসপি এর প্রশিক্ষণ সমন্বয়কারী, যেখানে তিনি 300+ শিক্ষার্থীকে পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করেছেন। এর আগে তিনি ফানস্প্রিং ও জিইডি সেন্টারে কাজ করেছেন, যেখানে 1200+ শিক্ষার্থীর জিআরই, জিম্যাট ও আইএলস প্রস্তুতিতে সহায়তা করেছেন। এছাড়াও তিনি বিইউপি ও লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজে শিক্ষকতা করেছেন। জেএস অ্যাটায়ার্স লিমিটেড ও আইইউবিটিতে 900+ পেশাদারকে প্রশিক্ষণ দেওয়া এস এম সালেহ রেজা হেড গিয়ার প্রেজেন্স দ্য রেগুলার গাই পডকাস্ট সিজন 2 এর আজকের অতিথি। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়েলকাম টু দ্য রেগুলার গাই পডকাস্ট। থ্যাংক ইউ। আমরা যখন স্কুলে রচনা লিখতাম ছোটোবেলায়, বা প্যারাগ্রাফ লিখতাম, এইম ইন লাইফ, আমরা সবসময় আমাদের তখন সবারই একটা ফ্যান্টাসি কাজ করতে হতো যে আমি ডক্টর হব, কেউ বলতাম ইঞ্জিনিয়ার হব, কেউ পাইলট, কেউ বা আর্মি অফিসার। বাট যখন আমরা রিয়েলিটিটা বুঝি, যে আসলে বাস্তবতাটা আমাদের যখন হিট করা শুরু করে, তখন আসলে আমরা বুঝি না আমাদের কোন সেক্টরে যাওয়া উচিত, বা ক্যারিয়ার হিসেবে আমাদেরকে কোনটা গ্রহণ করা উচিত। তো ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট কি প্রবলেম ফেস করে আপনি কি মনে করেন? আচ্ছা, আমাদের দেশে যেটা আমি একটু বলি, আমাদের দেশে ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে একটা টার্ম যখন আমি বলছি তখন দেখি যে অনেকে জানেই না। তো সেইটা উন্নত বিশ্ব না, অনুন্নত বিশ্বে এখন ব্যবহার করা হয়। সেটার নাম হচ্ছে সাইকোমেট্রিক টেস্ট। সাইকোমেট্রিক টেস্ট কিন্তু কোনো সাইকোলজিক্যাল কিছু না। আচ্ছা আচ্ছা। সাইকোমেট্রিক টেস্ট হচ্ছে ক্যারিয়ার সিলেকশনের জন্য একজন মানুষের স্ট্রেংথ, উইকনেস ইত্যাদি দেখে তারপরে তাকে সেই দিকে যেন সে ফোকাস করে সেদিকে ভালো করতে পারে সেটা দেখে। সাইকোমেট্রিক টেস্টটা কি? সাইকোমেট্রিক টেস্টের মধ্যে বাবা মারও ইনভলভমেন্ট লাগে। অনেকে বাবা মা না থাকতে পারে, সেক্ষেত্রে গার্জিয়ান ইনভলভমেন্ট লাগে। কেন লাগে? কারণ সাইকোমেট্রিক টেস্ট শুধু তো আমার ইচ্ছাটা কে গুরুত্ব দিলে হবে না, আমার আর্থিক সচ্ছলতাকেও গুরুত্ব দিতে হবে, যে না আমি এটা চাই, আমার সেইটুকু সঙ্গতি আছে কিনা। হ্যাঁ, তো সাইকোমেট্রিক টেস্টের মধ্যে নিজের ইচ্ছাটা, নিজের স্ট্রেংথ, উইকনেস, নিজের ভালো লাগা মন্দ লাগা, এরপরে আমি যেটুকু জীবন পার করছি সেই জীবনে কতটুকু ভালো করলাম, খারাপ করলাম, কোনটা পারি না কিন্তু করতে চাই, বারবার এটা পারতেছি না কিন্তু আমি করতে চাই, সেরকম সব অ্যাসেসমেন্টগুলো হয়। সাথে বাবা মায়ের চাওয়া পাওয়াগুলোকে একটু অ্যালাইন করা হয়। আর ফাইনালি যেটাকে দেখা হয় যে আর্থিক সঙ্গতির ব্যাপারটা। হ্যাঁ, আমাদের দেশে অনেকেই আমি এটা করবো এটা করবো বলে, কিন্তু আসলে বাস্তবতা আমাদের দেশটা তো মধ্যবিত্তের দেশ। আমি যদি বলি যে মধ্যবিত্তের দেশে সবাই তো যেটা চায় সেটা আমরা হয়তো সবসময় সম্ভব হয় না। হ্যাঁ, তো আমাদের দেশে এটা একেবারেই অপ্রচলিত। বিভিন্ন ইউনিভার্সিটি বলে আমরা নেই, কিন্তু আসলে আমাদের দেশে আমি যদি বলি 2-3টা ইউনিভার্সিটি বাদে এটা কোথাও নাই এখনো। আমি ব্যক্তিগতভাবে মনে করি ওই সাইকোমেট্রিক টেস্ট নামেই আমাদের দেশে প্রচলন করতে হবে তা না। তবে হ্যাঁ, সাইকোমেট্রিক টেস্টের মধ্যে যেই কনসেপ্টটা আছে যে মানুষের সবলতা দুর্বলতা, মানুষের মনের চাওয়া, কোনটাই সে ভালো কোনটাই খারাপ,
হ্যাঁ, এবং বাবা মা চাওয়া পাওয়া, বাবা মা না থাকলে অভিভাবকের চাওয়া পাওয়া, এবং ফাইন্যান্সিয়াল দিক, সব দিক বিবেচনা করে তাকে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেওয়া হবে। আচ্ছা, তাকেও বোঝানো হবে এইখানে তুমি গেলে ভালো করবা, তখন তাকে ওদিকে মোটিভেট করা হবে, তারটাও শুনতে চাওয়া হবে, ফাইনালি অ্যাসেসর একটা অ্যাসেসমেন্ট দেয়। তো আমাদের দেশে তো এইটার কিছু ইচ্ছা করলে তো বাস্তবায়ন করা যায়, সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। তো এইটা এভাবে আমাদের দেশে আগাতে পারলে খুব ভালো। আমরা যদি ক্যারিয়ারের ক্ষেত্রে বলি যে এটা কাদের জন্য, এটা মেইনলি উন্নত বিশ্বে প্রাইমারির পর থেকে, মানে ক্লাস 6 থেকে শুরু করে একেবারে ক্যারিয়ারের মানে মিড ক্যারিয়ার পর্যন্ত, 35-40 পর্যন্তই মানুষ এটাকে নিজেকে বারবার জাজ করতে পারে। এমনকি আমি যদি বলি ইউএসএ তে 45-50 পর্যন্ত মানুষ নিজেকে জাজ করে যে আমি এখন কোনটাই ভালো। হ্যাঁ, মানুষের সবসময় রুচিও তো চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়, সকালে একটা বিকালে একটা। তো এভাবে মানুষকে যাচাই করে তাকে জানাতে হবে। তো আমাদের দেশে সম্ভব না তা না, আমাদের দেশে অনেক কিছু সম্ভব হচ্ছে বিগত কয়েকটা দশকে, এটাও সম্ভব। মানুষকে যাচাই বাছাই করে তাকে বোঝানো। আর এর জন্য সাইকো এই নামটা শুনলে মনে হয় যে সাইকোলজির সাথে রিলেটেড না, এটা ক্যারিয়ারের সাথে রিলেটেড একটা টেস্ট। আপনি গুগল করলেই পাবেন সাইকোমেট্রিক টেস্ট, একটা ক্যারিয়ার রিলেটেড টেস্ট। আমার মনে হয় এটাকে যত সহজে মানুষের কাছে ইন্ট্রোডিউস করা যায় ততই ভালো। এমনিতে এখন আমাদের যুগটা তো স্কিল বেসড যুগ, মানে আপনি যতটা স্কিলড আপনার তত সম্ভাবনা থাকে আপনার ক্যারিয়ারের ভালো করার বা উন্নতি করার। একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে যে তার কোনো স্কিলে গ্যাপ আছে কিনা, বা যদি গ্যাপ থাকে সেক্ষেত্রে সে গ্যাপটা কীভাবে ফিল আপ করবে? আচ্ছা, এইটাও আমি কথা রিপিট হয়ে যাবে, তারপরে বলি। আগে সাইকোমেট্রিক টেস্টের মাধ্যমে, বা আমি যদি বলি বাংলাদেশে সাধারণত বলা হয় যে ট্রেনাররা ট্রেনিং নিড অ্যানালাইসিস করবে বা স্কিল গ্যাপ অ্যানালাইসিস করবে। তাহলে স্কিল গ্যাপটা কি একটু বলি, যে জব মার্কেটে আমার কি স্কিল দরকার হবে সেটা দেখবে, আর আমার কি আছে এটা দেখবে, মানে আমি বর্তমানে আমার মধ্যে কি আছে এটা দেখবে, এবং জব মার্কেটে কি দরকার হবে সেটা দেখবে। এই দুইটার গ্যাপ অ্যানালাইসিস করে, এখন শুধু গ্যাপ অ্যানালাইসিস করে আমাকে বলে দিলে তো হবে না, আবারও বলি আমি সেটা পারবো কিনা, হ্যাঁ, আমার দ্বারা সেটা সম্ভব হবে কিনা, যদি সম্ভব না হয় আমার দ্বারা কতটুকু সম্ভব হবে। এখন কথার কথা যে আমাকে বলা হলো যে আপনি কমিউনিকেশনে, পাবলিক স্পিকিং খুব ভালো করবেন, আপনাকে ইংলিশে হয়তো 2 ঘন্টা স্পিচ দেওয়া লাগবে, কিন্তু আমি ইংলিশ পারি না। তো আমাকে স্কিল গ্যাপ অ্যানালাইসিস করে এমন একটা কথা বলা হলো যে যেটা আমার পক্ষে শুধু অসম্ভব না, একেবারেই অসম্ভব। হ্যাঁ, অসম্ভবের বাইরেও কিছু থাকতে তাই। তো আমার কথা হচ্ছে স্কিল গ্যাপ অ্যানালাইসিসটা আমরা করবো, কিন্তু দেখতে হবে যে মানুষ যাকে আমরা বলতেছি, যাকে বলা হচ্ছে, সে কতটুকু এটা আসলে পারবে। তো যেটা প্রশ্ন যেটা করছেন সেটার আনসারটা হচ্ছে যে আমাদের স্কিল গ্যাপ অ্যানালাইসিসটা একেবারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে এখন থাকা উচিত। কি অনেক জায়গায় আছে, কর্পোরেটে এটা ব্যাপকভাবে আছে, তবে কথাটা হচ্ছে এত পরে যে করলে কিভাবে হবে। কর্পোরেটে তো আমার শেখার সময় থাকে না, তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলেই যদি আমাকে স্কিল গ্যাপ অ্যানালাইসিসটা একটু করা হয় এবং সেই মতন আগানো হয়, তাহলে বরং বেশি ভালো হবে। আমরা জানি, আপনিও জানেন একটা জিনিস, যে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একটা সেমিস্টার এত ছোট, ওরা কখন পড়াবে, কখন পরীক্ষা নিবে, আর কখন স্কিল অ্যানালাইসিস 4 মাসের থাকে। হ্যাঁ, তো এর ফাঁকে আসলে কিভাবে কি সম্ভব আমি জানি না, বাট প্রাইভেট ইউনিভার্সিটি যদি এগুলোর দিকে একটু গুরুত্ব না দেয়, পাবলিকের কথা তো আরো পরে বললাম, ওখানে তো আরো একেবারে সুযোগটা কম। তো আমার মনে হয় যে একেবারে চাকরি ক্ষেত্রে যে লজ্জা পাওয়ার থেকে এটা শিক্ষা জীবনে কিছু কাজ হওয়া ভালো। আমি এবার একটু নারীর প্রসঙ্গে আসি। আপনি তো নারীদেরকে নিয়ে অনেক কাজ করেন। নারীরা যখন ওয়ার্ক লাইফে ঢুকে তখন কিন্তু তারা মানসিকভাবে অনেক ধরনের প্রবলেম ফেস করে, অনেক ধরনের মানসিক চাপ ফেস করা লাগে। অনেক ক্ষেত্রে তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে অনেক সমস্যা হয়। তো একটা নারী তার ওয়ার্ক লাইফটা ব্যালেন্স কিভাবে করবে? আচ্ছা, নারীদের ক্ষেত্রে যেটা হচ্ছে একেবারে বাস্তব, কোনোভাবে এড়ানোর উপায় নাই, সেটা হচ্ছে আমি দেখছি যে নারীদের ক্যারিয়ার ব্রেকটা নাকি বলি, সব থেকে বড় একটা আসে হচ্ছে ম্যাটারনিটি লিভে। বাংলাদেশে সরকারি বেসরকারি সেক্টরে আমরা খুব কমই দেখতে পাবো যে ম্যাটারনিটি লিভের পরে একজন নারী আবার তার কাজের ক্ষেত্রে আগের মতন করে ফিরে যেতে পারছে, এটা আমরা খুবই কম পাবো। তো এটা তো বাস্তব, এবং এটাকে ফেস করা তারা শিখতেছে, ভালো কথা। কিন্তু আমরা যদি এখন বলি যে এর থেকে কোনটা তিক্ত সত্য কোনটা, সেটা হচ্ছে যে আসলে কে কিভাবে নিবে, সেটা হচ্ছে যে শাশুড়ির সাথে তো কোনো মেয়ের একসাথে থাকা হয় না। হ্যাঁ, আমি একজন ছেলের বাবা, ছেলে বড় হবে একদিন, তো সে কি ওই দিন আমার সাথে থাকবে না?
আমাদের পারিবারিক প্রেক্ষাপটটা কিন্তু গত 2 দশকে একেবারেই খারাপ হয়ে গেছে। মানে আমি যদি বলি শাশুড়ির সাথে ছেলের বউয়ের একসাথে থাকা এই শহরে এই দেশে হচ্ছে না। আর যদি সেই নারী ক্যারিয়ারে ভালো করতে যায় তার জন্য তো আরো কঠিন, তাকে হয় থাকতে হবে আর না তাকে ক্যারিয়ার ছাড়তে হবে। এখন আমরা কি কোনো কথা সবার জন্য প্রযোজ্য তা বলবো না, হয়তো আমার দেখা অনুযায়ী 80-90% মেয়েকেই তার ক্যারিয়ারের জন্য আলাদাভাবে পরিবার করে থাকতে হয়। হ্যাঁ, আর হয়তো খুবই এক্সেপশনাল কিছু কেসে 10-20% কেসে আমরা বলতে পারি যে না শাশুড়িরা হয়তো তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু ওইটা তো আর উদাহরণ হিসেবে বলা যাবে না। তো আমি নারীদের ক্ষেত্রে দুইটা বাধাকেই বলবো মেইনলি ওয়ার্ক লাইফ ব্যালেন্সেও করে, সেটা হচ্ছে বাসায় একটা সন্তান মানে নিজের বাচ্চাটাকে রেখে ওয়ার্ক প্লেসে ঠিক মতন কাজ করা। একদিকে কলিগরা বস কেউ বুঝতে চায় না, হ্যাঁ, যে মানে তাদের কথা যে কাজ যখন করতে আসছো এত বাসায় দেওয়া যাবে না। আবার তারা তো আসলে তাদেরটাই বুঝতে চায়, মা হিসেবে তো তার মনটা পড়ে আছে বাসায়। সো একটা ওয়ার্কিং মাদার হিসেবে তাকে আবার ম্যাটারনিটি লিভের পরে কাজে ব্যাক করা অনেক কঠিন হয়ে যায়। ওয়ার্ক লাইফ ব্যালেন্সে তো সর্বনাশটা এখানেই হয়, সর্বনাশ বলবো না, আমি বলবো ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করা যায় না এখান থেকেই। আর সেকেন্ড থিং হচ্ছে যে আমি সব থেকে যেটাকে বাজে হিসেবে নেগেটিভ নিই সেটা হচ্ছে যে শ্বশুরবাড়িতে থেকে একটা মেয়ের পক্ষে ক্যারিয়ার ভালো করা পাশাপাশি ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করা সম্ভব হয় না। সে মেন্টালি ভেঙে পড়ে এবং আমার অনেক ক্লায়েন্ট আছে, অনেক আমার ছাত্রছাত্রী আছে, ছাত্রী আছে যারা এটা পারছে না। হ্যাঁ, এবং একটা পর্যায়ে না আমি দেখতে পাচ্ছি যে একটা পর্যায়ে যেটা হয় ম্যাক্সিমাম কেস সংসার রক্ষা করার জন্য সে কাজটাই ছেড়ে দেয়, আর বাকি যারা টিকে থাকে তারা বেশ দাপটের সাথে সুন্দর করে টিকে কাজ করে। হ্যাঁ, আর আমি যদি নারীদের কর্মক্ষেত্রের জায়গাটা বলি, তারা সেখানে যে ধরনের মানসিক চাপ ফেস করে, কর্মক্ষেত্রে নারীদের মানসিক চাপ সমর্থন রিলিজ করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি কি পদক্ষেপ আমরা নিতে পারি? আমাদের কিছু কিছু পদক্ষেপ অলরেডি গত 3 বছরে যদি বলি যে কোভিডের সুফল একটা যদি বলি যে আমাদের পুরা এই বাংলাদেশেই কোভিডের একটা সুফল, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমটা খুব বেশি তৈরি হচ্ছে। তো ওয়ার্ক ফ্রম হোমটাকে এই জায়গাটাকে যদি আমরা অনেস্টলি এটাকে ইউটিলাইজ করতে পারি তাহলে আমার মনে হয় যে মেয়েদের একটা রিলিফের জায়গা আসবে। হ্যাঁ, মেয়েরা যারা ওয়ার্ক ফ্রম হোম করতেছে তারা যদি তাদের কাজটা ঠিক মতন দেয়, তো এখানে সমস্যা হচ্ছে যে ছেলে হোক মেয়ে হোক ওয়ার্ক ফ্রম হোম যে করে তারা অনেক সময় হচ্ছে অনেস্টলি কাজটা করে না, অনেক ফাঁকিবাদি করে, অফিস আউটপুট ঠিক মতন পায় না, অফিস কাজ ঠিক মতন পায় না, প্রোডাক্টিভিটি পায় না। তো এখানে আসলে নারী পুরুষ সঙ্গে আমি আসবো, নারী পুরুষ সবাইকেই ওয়ার্ক ফ্রম হোমে আগে হচ্ছে একটু অনেস্ট হতে হবে, নাহলে তো এই কাজটা জায়গা থেকে হ্যাঁ এটা হচ্ছে কোভিডের সুফল একটা, যে আমরা এখন জ্যাম পছন্দ করি বাসায় বসে কাজ করি, কিন্তু আমাকে তো এটার জন্য অনেস্ট থাকতে হবে। এবারে আসি মেয়েদের ক্ষেত্রে কি হবে। মেয়েরা বাংলাদেশে কিন্তু অনেক রিমোট জব হিসেবে বেছে নিচ্ছে, আমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেখানেও মেয়েদেরকে অনেস্ট থাকতে হবে। আর একেবারে যদি বলি যে ওয়ার্ক প্লেসে বসে মেয়েদেরকে ভালো কাজ করা, হ্যাঁ এটা ডিফিকাল্ট আসলে বাংলাদেশের সিচুয়েশনে। ওয়ার্ক প্লেসে ছাড় দেয় হচ্ছে খুব ভালো ব্র্যান্ডের কিছু প্রতিষ্ঠান আছে তারা ছাড় দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি বস হিসেবে এটাই মনে করি সবসময় কি যে ছেলে যেটুকু কাজ করবে মেয়েও সেটুকু কাজ করবে। হ্যাঁ, মেয়েদেরকে আলাদাভাবে ছাড় দেওয়া লাগবে এটা কিন্তু আমার মাথায় থাকে না, যখন দেওয়া লাগতেছে তখনই আমি মেয়েদের উপরে আমার একটা বিতৃষ্ণা চলে আসছে, নেক্সট টাইম আর মেয়ে নিব না। এক্স্যাক্টলি। তো এইখান থেকে নেক্সট টাইম আর মেয়ে নিব না এই তত্ত্বে যখনই চলে যাচ্ছি আমি, তখন কিন্তু আমি আসলে বুঝতেছি না যে না মেয়েদের কিন্তু লাইফটা একটু অন্যরকম, তাদের ওয়ার্ক প্লেসে একটু ছাড় দেওয়া দরকার। এটা কিন্তু খুব সত্যি, একটা ওয়ার্ক প্লেসে ছেলে মেয়ে মিলেমিশেই থাকা উচিত, সেই হিসেবে মেয়েরা কোথাও একটু ছাড় পাবে, এটা সত্যি। কিন্তু বস হিসেবে যারা আছে তারা একটা পর্যায়ে আসলে এই সমস্ত নীতি কথা ভুলে যায়, আসলে তারা তো তাদের স্বার্থটাই দেখবে। আমরা সবাই সবার স্বার্থটাই দেখি। দিন শেষে আমরা যে ফিমেল বস সেও বলে বসে যে আমি তো ওই বয়সে ঠিকই কাজ করতাম। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে আসলে মেয়েদেরকে ছাড় দেওয়ার ব্যাপারটা এটা আসলে হয় না। আমি তারপরেও বলি এটা জোর করে চাপা দিতে হবে, এবং সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। যে অফিসে ছাড় দিবে না, যে অফিসে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করবে না, সোজা কথা যে এখন মেয়েরা অনেক ফাস্ট হয়ে গেছে, ওরা ইজিলি এক্সপোজ করে দেয়, সবকিছু এক্সপোজ করে দিতে হবে।
সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, আর না হলে মানে মানুষকে যতটুকু প্রশ্রয় দেওয়া হবে সে মাথায় উঠে বসবে, সে বসকেও আর ইয়েকেও, এমপ্লয়কেও। আরেকটা জিনিস দেখা যায় আমাদের ফ্যামিলিতে, মানে নারীদের এমনিতেই মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা উদাসীন থাকতে দেখা যায়। আমাদের যদি মায়ের কথা বলি, মা সবসময় চিন্তা করে ফ্যামিলিতে তার স্বামী মানে মানে আমাদের বাবা বা তার সন্তানরা কেমন আছে, তাদের সন্তানদের ক্যারিয়ার, সন্তানদের সব কিছু নিয়ে তাদের সবসময় একটা চিন্তা থাকে। এবং সন্তান যদি খারাপ হয়, আরে আমি নিজে যদি আমি অনেক উদাহরণ এরকম দেখছি, সন্তান যদি খারাপ হয় বাবা এসে বলে মাকে যে এটা তো তোমার সন্তান, আর সন্তান যদি ভালো হয় সেক্ষেত্রে বাবা বলে আমার সন্তান এবং তোমার সন্তান, মানে খারাপ হইলে মায়ের দোষ। তো মা সবসময় সবাইকে নিয়ে অনেক বেশি চিন্তায় থাকে। তো আমাদের দেশে নারীদের মানসিক স্বাস্থ্যর ব্যাপারে যদি আরেকটু সচেতন হওয়ার জন্য আমরা কী পদক্ষেপ নিতে পারি? আচ্ছা, এটা একটু বলি। এমনি মেয়েদের ব্যাপারে আমি পার্সোনালি গত 1 বছর যখন বিভিন্ন সংস্থায় বা বিভিন্ন ট্রেনিং সেন্টারে কাজ করলাম, তখন দেখলাম যে আমরা 10 বছর আগের থেকে বর্তমানে মেয়েদের মেন্টাল হেলথ নিয়ে চিন্তাভাবনা অনেক বেশি করা হচ্ছে। জি, তা আমি এটা নিয়ে আশাবাদী যে ভিতরে যে অ্যাওয়ারনেসটা তৈরি করা দরকার সেই অ্যাওয়ারনেসটা আসলে তৈরি হচ্ছে। আর আপনি যেটা বললেন আমাদের মায়েদের ব্যাপার, হ্যাঁ আমাদের মায়েদের ব্যাপার সত্যি। এমনকি আমার একটা কথা বলি, আমার ছেলে লেফট হ্যান্ডেড, আচ্ছা, ও ডান হাতে কোনো শক্তি নাই, আচ্ছা, তো সব কাজই বাম হাত দিয়ে করে। জি, তো আমরা ওকে বলি যে তুমি ডান হাত দিয়ে অন্তত খাওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এখন ও রাজি না, কারণ ও তো ডান হাতে কোনো শক্তি পাচ্ছে না। এখন আমরা ওকে শেষ পর্যন্ত এটাই বুঝাই যে সবাই তো তোমার মাকে এসে বলে মা খাওয়া শিখায়নি। সত্যি, কারণ এখানে আসলে সে কি, সে ডান হাত দিয়ে কোনো কাজ করতে পারে না। সে ডান হাতে আমাদের বাম হাতে যেটুকু শক্তি আছে ও ডান হাতে তাও নাই। আচ্ছা, ওর সমস্ত শক্তি হচ্ছে বাম হাত দিয়ে। কিন্তু এটা যখন ওকে বলা হচ্ছে যে না আসলেই দেখো তোমার সমস্ত মানুষজন তোমার মাকে এসে বলছে মা খাওয়া শিখায়নি, তখন তো তোর মার উপরও একটা প্রেশার পড়ে। কিন্তু আমি কিন্তু ভিতরে থেকে দেখি যে আসলে ওর কোনো উপায় নাই, ওর ডান হাতে একেবারেই ও কিছু মানে গ্রিপ পায় না। তো যাই হোক, এখানেও তো আমার ওয়াইফই তো একটা নারী, হ্যাঁ। তো আমি যদি তার মেন্টাল হেলথের কথা বলি, সেও তো এটা নিয়ে আপসেট যে আসলে তার কিছু করার নাই, যেই হাতে শক্তি নাই সে শক্তি দিবে কি হবে, সে তো সৃষ্টিকর্তা না। তো আর যদি আমি বলি ওয়ার্ক প্লেস বা বর্তমান 2025 আমরা যাচ্ছি, মেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমি ব্যাপকভাবে আশাবাদী। কারণ আমি আগেও বলি এখনো বলি যে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলা মেয়েদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি বর্তমানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে। তবে হ্যাঁ, আমি লিমিটেশনটা বলি, এটা ঢাকা পর্যন্তই সীমাবদ্ধ। ঢাকার বাইরে আপনি এটার নামগন্ধ মুখে নিয়ে, আমি একটু উদাহরণ দিয়ে বলি। সাতক্ষীরাতে গেলাম ট্রেনিংয়ে, ট্রেনিং নেওয়ার সময় আমি এটা নিয়ে একটু কথাটা উঠাতে গেলাম, তো এইটাই দেখি যে অনেকে রেগে গেছে যে আমি মনে হয় তাদেরকে, আমাকে বলেই বসছে আমি এনজিও। এনজিও না, আমি তো সরকারের কর্মকর্তাদের আমন্ত্রণে আমি ব্যক্তিগতভাবে ট্রেনিং এ গেলাম, তো আমি তো এনজিও না। আমাকে ওইখানে বসে বলেই বসতো আপনি কি এনজিও? মানে মেয়েদের মানসিক স্বাস্থ্য এই কথাটা শুধু মুখ দিয়ে উচ্চারণ করলেই আমার নাম হয়ে গেল এনজিও। এনজিও কথাটা তো তারা বলছে গালি অর্থে, আমাকে তো আর প্রশংসা করে বলা নাই, রেগে বলছে। তো আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের ঢাকার মধ্যে যেটুকু অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে, ঢাকার বাইরে অ্যাওয়ারনেস একেবারেই নাই। সোশ্যাল মিডিয়ার কল্যাণে হয়তো ঢাকার বাইরের লোকেরা জানে, কিন্তু এটা তাদের মুখ দেওয়ার বলার সাহস নাই। এখন আপনি কিভাবে এটা ঢাকার বাইরেই নেবেন, এটাই আমাদের চিন্তা। ঢাকার মধ্যে আমি বলবো আমি আশাবাদী, যেটুকু হচ্ছে ভালো হচ্ছে। এমনিতে নারীদের অর্থসামাজিক বিষয় নিয়ে যদি আমরা বলি, অনেক নারীরা এখন উদ্যোক্তা হচ্ছে, অনেকেই ব্যবসায় আসছে। ইভেন মাঝে মধ্যে আমি যখন ফেসবুকে কোনো একটা প্রোডাক্ট খুঁজি, অনেক পেজ দেখা যায় নারী, সে নিজেই ওটার ওনার এবং সে নিজেই ওটার মার্কেটিং করছে। তো এটা খুবই একটা ভালো সাইন। কিন্তু তাদেরকে আর্থিকভাবে বা সামাজিকভাবে অনেক ধরনের সমস্যাও ফেস করতে হয়। এই জন্য আমরা এই ক্ষেত্রে নারী উদ্যোক্তাদের কিভাবে হেল্প করতে পারি? আবারও নারী শব্দটা পরে আনবো, আগে উদ্যোক্তা শব্দটা। জি অবশ্যই। উদ্যোক্তা তো আমরা সবাই, হ্যাঁ। আমাদের সবার একটা ফেসবুক আইডি আছে। আমার নিজের নামে আমার নাই, কিন্তু আমি মজা করে বলতেছি আমার আবার একটা ফেসবুক পেজ থাকবে। আবার আমি প্রত্যেকটা দুইটা তিনটা ফেসবুক পেজের ফাউন্ডার, কো-ফাউন্ডার। হ্যাঁ, এটা ওটা অনেক বড় একটা সমস্যা বাংলাদেশের উদ্যোক্তা, যে আমরা পড়াশোনা শেষ করি না, কিছুই করি না, বয়সও হয় না, ম্যাচুরিটি থাকে না, পরিবার থেকে কোনো সমর্থন থাকে না, আমরা তখনই উদ্যোক্তা হয়ে যাই সবাই। তো এর কারণে
আগে যেটাকে বলা হতো যে 80% স্টার্ট আপ ফেল করে বাংলাদেশে, আর এখন বলা হচ্ছে 95% থেকে 97% এফ কমার্স ফেল করছে বাংলাদেশে। তো আমি কি এটা কি এফ কমার্স বলবো? আমার কাছে কোনো পুঁজি নেই, আমি একটা পেজ খুলে বসে আছি, কিছু ছবি টবি তুলে দিচ্ছি, যে ছবির প্রোডাক্ট আমার কাছে নাই, হয়তো অন্য কোথাও থেকে মানে ইয়ে করা, ডাউনলোড করা। আচ্ছা, এখন কি হচ্ছে, এটাকে তো উদ্যোক্তা বলে না, এটাকে শখের কাজ বলে, এবং এইভাবে শুরু করলে তো আসলে শেষ করা যায় না। এইভাবে শুরু করেন, আপনি দেখবেন যে ভালো ভালো একটা পেজ, ওয়ালমার্ট বাংলাদেশ নামে পেজ খুঁজে পাবেন, সব নামে ওখানে দেখবেন যে 20টা লাইক, শেষ পোস্ট দেওয়া হচ্ছে 2020-এ, তারপর আর কোনো খবর নাই। হ্যাঁ, তো আপনি ওই নামে আর পেজও খুলতে পারবেন না, কারণ অলরেডি পেজ বসে আছে। এখন মুশকিল হচ্ছে, ওনারা কি উদ্যোক্তা হওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, অনেক বেশি কি টাকা লাগে? না, লাগে না, কিছু তো লাগবে। একটা মেন্টাল প্রিপারেশন, একটা মাইন্ডসেট আপ, তারপর হচ্ছে আপনার একটা মিনিমাম নলেজ, হ্যাঁ, মিনিমাম জানাশোনা, তারপরে হচ্ছে সবকিছু মিলেই তো একজন উদ্যোক্তা। পরিবারের সাপোর্টটা দরকার, যে কাজটা করবেন সেখানে পরিবারের সাপোর্টটা দরকার। একলা চলনি নিয়ে কি আসলে হয় না। তো এখন এবারে আসি নারীদের প্রসঙ্গে। তাদের ব্যাপারে তো আমাদের দৃষ্টিভঙ্গি অনেক নেগেটিভ। আমরা সব সময় চিন্তা করি মেয়েরা পারবে না, তারপরে মেয়েরা শুরু করার পরে যখন পরিবারের থেকে সমর্থনগুলা আসে না, শুরু করার পর থেকে যখন তারা পরিবার থেকে টাকা পয়সা পায় না, কোনো সাপোর্ট পায় না, বিভিন্ন রকম তিক্ত কথা শুনতে হয়। হ্যাঁ, ছেলে সন্তান বলে কিন্তু কথা কম শুনতে হয়, আর মেয়ে সন্তান বলে কথা বেশি শুনতে হয়। তখন তার পেজগুলা পড়ে থাকে, সেও পড়ে থাকে। হ্যাঁ, ওইভাবে আপনি অনেক ফেসবুকে পেজ খুললেই দেখবেন যে সবার এখন একটা করে পেজ আছে। একজন তো মানে আমাদের দেশে 10-12টা পেজের অ্যাডমিন থাকে। হ্যাঁ, তো এইগুলাকে আমি কি বলবো, এগুলো আসলে উদ্যোক্তা না। এগুলা উদ্যোক্তা হওয়ার জন্য বাংলাদেশে অনেক ভালো বিজনেস কোচ আছেন, মেন্টর আছেন, ভালো ভালো বইও আছে। আপনি সেলফ স্টাডি করেন, পড়াশোনা করেন, দেখেন এটা আপনাকে ফিট করবে কিনা, তখন আপনি শুরু করেন, ফিট করলে পরে শুরু করেন। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলি যে পরিবারের, সমাজের সাপোর্টটা তো একেবারেই কম। সেটা যদি জানাই থাকে আপনার প্রিপারেশনটা হতে হবে ছেলেদের থেকে ডাবল, অবশ্যই, যাতে আপনার পরে আপনাকে কেউ ঠেকাতে না পারে। হ্যাঁ। কি হচ্ছে, হুজুগে একটা পেজ খুলে বসতে পারে, 2-3টা ছবি একজন প্রফেশনাল ফটোগ্রাফার থেকে তোলায় আপনি সুন্দর করে শুরু করতেছেন, এরপর আর কোনো খবর নাই। একটা সেলিব্রিটি ডেকে হয়তো মার্কেটিং করতেছেন, ট্যাগ দিচ্ছেন, এটাই শেষ। এটা তো শুরু, আপনি এটাই শেষ করে দিলেন যে সেলিব্রিটি একটা মার্কেটিং করলে আপনার ব্যবসা অনেক ভালো হবে। না, আমি বলবো সামগ্রিকভাবে প্রিপারেশন নিয়ে শুরু করেন, তাহলে এত আপনার নারী হিসেবে এত কষ্ট পেতে হবে না। এমনি আপনি নারী হিসেবে যে প্রশ্নটা করলেন, আমি তো বলবো যে একটা মেয়ে সন্তানকে যে কোনো জিনিসে যদি প্রতিকূলতার মধ্যে পড়েন, তখন তাকে হয়তো বেশি তিক্ত কথা সহ্য করতে হয়, এটা সত্যি। ছেলে সন্তানকে হয়তো উল্টা পরিবার থেকে সাপোর্ট দেওয়া হয়, যে আচ্ছা ঠিক আছে তুমি একটু আটকে গেছো, আমি তোমাকে উল্টা সাপোর্টটা দিচ্ছি, কারণ তাকে করে খেতে হবে, এটা মনে করে। মেয়েরা করে খাওয়াইলেও যখন সে আটকে যায় তখন তার কথা শুনতে হয়। তাহলে এটা আমাদের যদি বাস্তবতাই হয়, মেয়েদেরকে অবশ্যই ভাবতে হবে যে শুরু করার আগে তার প্রস্তুতিটা খুব জোরালো হওয়া চাই, যেন কেউ তাকে আটকাতে না পারে। আমি তো তাদের উপর দোষ দিচ্ছি না, কিন্তু দোষটা সমাজের হলেও আমার করণীয় কি, সেই করণীয়টাই বললাম। বাংলাদেশে যেভাবে উদ্যোক্তা আপনি বলেন, উদ্যোক্তা আগে টিকে থাকারটা তো মেইন চ্যালেঞ্জ। শুধু ফেসবুক পেজ খুললে আসলে হবে না। আমাদের এবার হচ্ছে আমরা আবার একটু স্কিল বা আমরা কর্পোরেটে একটু আসি। সেটা হচ্ছে আমরা এখন জানি যে আমাদের সফট স্কিলের কতটা গুরুত্ব আমাদের লাইফে। সফট স্কিল শেখানোর এফেক্টিভ ওয়ে কি? আচ্ছা, আবারও বলি, আমাদের বাংলাদেশে যেটা আমি সব থেকে বেশি দেখতে পাই, সফট স্কিল বেশি শেখানো হয় হচ্ছে কর্পোরেট লাইফে, যে মানে চাকরি পাওয়ার পরে। খুব ভালো, এটাকে যদি আমরা অন দ্য জব ট্রেনিং বলি, হ্যাঁ, আমরা যদি বিজনেসের ল্যাঙ্গুয়েজে, তো এটাকে অন দ্য জব ট্রেনিংয়ের একটা পার্ট। আমি মানলাম, মেনে নিচ্ছি যে জবে জয়েন করার পরে সেই জবের রিকোয়ারমেন্ট অনুযায়ী সফট স্কিল শিখতে হবে, মেনে নিচ্ছি। কিন্তু সে জবে ঢুকতে গেলে এখন কি দেখতেছে, এটা কিন্তু 20 বছর আগের কনসেপ্ট, যে জবে ঢোকার পরে আপনাকে দেখা হবে আপনি যে চাকরিতে আছেন সেই চাকরিতে সার্ভাইভ করতে গেলে আপনার কোন সফট স্কিল বা হার্ড স্কিল শেখা লাগবে, সেই টেইলর করে আপনি শিখবেন। আমার কথা হচ্ছে যে এখন আমাদের দেশে চাকরির যে ক্রাইসিস, তা তো আপনাকে এখন দেখা হচ্ছে ডিউরিং ইন্টারভিউ দেখা হচ্ছে যে এই চাকরিতে যে রিকোয়ারমেন্ট সেটা আপনার মধ্যে আছে কি না। তার মানে আপনি চাকরিতে ঢুকে আপনি তো শেখার সুযোগ পাচ্ছেন না। এরপরে
তাহলে আমাদেরকে আগে শেখার কী ওয়ে, এখানে আমি বলবো ইউনিভার্সিটি একটা ওয়ে আছে। এছাড়া বাংলাদেশে এখন অনেক পেইড প্ল্যাটফর্ম আছে অনলাইন অফলাইন যেখানে শেখানো হয়, এবং খুবই ভালো কথা যেটা সেটা হচ্ছে কোনো কোনো জায়গাতে ফ্রিও শেখা যায়। এবং আমি আপনাকে বলি এই মুহূর্তে আমার জানা মতে ঠিক এই সরকারের আগের সরকার যারা ছিল সেখানে আপনি দেখতে পাবেন যে আইসিটি মন্ত্রণালয়ে সব থেকে সফট স্কিল প্রোগ্রাম বেশি ছিল। আর বর্তমান সরকারের আমলে যেটা আছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে সব থেকে বেশি প্রজেক্ট আছে। তো সেখানে আমার মনে হয় যে সফট স্কিল শেখার অনেক সুযোগ আছে। আমার যদি টাকা না থাকে আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ে গেলে আমার বিনা পয়সায় আমি অনেক সফট স্কিল শিখতে পারবো। এবং এখানে যদি আপনি বলেন যে ট্রেনার ভালো না, বলতে পারেন যে ফ্রি তো ট্রেনার ভালো না, ঠিক আছে, ট্রেনার ভালো না হলেও যে রিসোর্স মেটেরিয়ালগুলো দেওয়া হয় সেগুলো অনেক ভালো। আপনি পড়েন, চেষ্টা করেন, আপনার মনে হয় যে যে চাকরিতে ঢোকার জন্য যে রিকোয়ার্ড সফট স্কিল দরকার সেগুলো আপনি সরকারি বিভিন্ন প্রণোদয় পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনার যদি নিজের প্রতি ইনভেস্ট করার মতন টাকা থাকে, প্রথম টাকাটা আপনি নিজের প্রতি ইনভেস্ট করেন, নিজের উপর ইনভেস্ট করেন, সফট স্কিল ভালো যেখানে শেখায় সেখানে যান, সেখান থেকে শেখেন। সেখান থেকে শিখলে হবে কি নিজের টাকার উপর একটা মায়া থাকবে, সেখান থেকে শিখলে হবে কি শেখাটা প্রপারলি হবে, মানুষের কম থাকবে, আপনি মানুষের ভিড় কম থাকবে, আপনি আরও ভালোভাবে শিখতে পারবেন এবং এটাকে আপনি আরও কাজে লাগাতে পারবেন ভালো। বেসরকারি সেক্টরে অবশ্যই আমি বলবো যে সরকারি থেকে তো শেখাই ভালো। সরকারি কথা কেন বললাম, ওটা আপনি বিনা পয়সায় পাচ্ছেন। আর আপনি যদি ইনভেস্ট করতে পারেন, বেসরকারি বিভিন্ন সংস্থা আছে, বিভিন্ন ট্রেনার আছে, ওখান থেকে যদি আপনি শিখতে পারেন, এটা অবশ্যই সরকারি থেকে ভালো বলবো। আপনি তো ভাই দীর্ঘদিন কর্পোরেট ট্রেনিং করে আসছেন, আপনার কোনো একটা সাকসেস স্টোরি শুনতে চাই যেখানে আপনার ট্রেন করা কেউ তার জীবনে পরিবর্তন এনেছে বা তার জব সেক্টর বলেন, ক্যারিয়ার বলেন, সব মিলিয়ে। আচ্ছা, সাকসেস স্টোরি না, সিক্রেট স্টোরি বলি, এই জন্যেই হয়তো নামটা বলতে পারবো না। এটা হচ্ছে যে আমার নভেম্বরের 28 তারিখে ঠিক 1 মাস আগে আমি জেসিআইতে একটা ট্রেনিং নিলাম। তো ওইখানে আসলে আমাদের কি টপিক ছিল যে স্ট্রেস ম্যানেজমেন্ট। এবং স্ট্রেস ম্যানেজমেন্ট ট্রেনিং নেওয়ার পরে যেটা হলো খুব ইন্টারেস্টিংলি 2-3 জনের আমি হোয়াটসঅ্যাপ পেলাম যে ওনারা আমার সাথে কথা বলতে চান। যেহেতু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ করছেন, সবার গোপনীয়তা বজায় রেখে আমি ওনাদেরকে বললাম যে হ্যাঁ আমার অফিসে আসেন, এবং ওনারা আসলেন। আমি তারপরে দেখলাম যে ওনাদের বিভিন্ন মেন্টাল ইস্যু, ফাইন্যান্সিয়াল ইস্যু, স্ট্রেস ইস্যু এগুলো নিয়ে কথা বলতেছেন। আসলে আপনি দেখবেন কি আমাদের যে ইস্যুগুলো থাকে ওগুলা খুব যে সলভ করা যায় না, হ্যাঁ, মানে খুব যে কঠিন কিছু তা না। আমরা না মানে জাস্ট একটা উইন্ডো চাই যে জানলা দিয়ে কথাটা বলা যাবে। তো আমরা জাস্ট একটা কথা বলার জায়গা চাই। আমার যে সমস্যাগুলো আছে এগুলো আপনাকে শেয়ার করলে আপনিও আমাকে সলভ দিতে পারবেন, আপনারগুলা আমাকে বললে আমিও হয়তো কিছু সলভ দিতে পারবো। কিন্তু এইগুলো যখন আমরা আমাদের ঘরের মানুষের কাছে বলি, সে হয়তো কথাটা শুনবেই না। আমি সবাইকে বলতেছি না, আমার ঘরে আবার কোনো সমস্যা নেই। তো আমরা এটাকেই বলি কি টক্সিক রিলেটিভ, টক্সিক কলিগ। তো এদের সাথে যখন বলি তখন উল্টা আমি হয়ে যায় পাগল, বা আমি হয়ে যায় হচ্ছে ইম্পালসিভ। কিন্তু বাইরে একজনের কাছে যখন বলা হচ্ছে তখন উনি এটাকে প্রফেশনালি ডিল করতেছেন, কারণ উনি আমাকে হয়তো জাজ করতেছেন না। আর ফ্যামিলি মেম্বারদের কাছে গেলে বা বন্ধুবান্ধবের কাছে গেলে খুব সহজে জাজ করে ফেলে, তুই তো এরকম, তুমি তো এরকম, হ্যাঁ। তো ওই জন্য আমাদের হওয়া উচিত ছিল কি, আমাদের ফার্স্ট রিসোর্টটা হওয়া উচিত ছিল হচ্ছে ফ্যামিলি, সেকেন্ড রিসোর্টটা হওয়া উচিত ছিল ফ্রেন্ড, থার্ড রিসোর্টটা হওয়া উচিত ছিল কলিগস। এই 3টা রিসোর্টই আর আমাদের নাই এই শহরে। এই 3 রিসোর্টের কাছে গেলেই যেটা হচ্ছে ওনারা আগেই জাজমেন্টাল হয়ে যাচ্ছেন, আগেই আমার ভুল ত্রুটি হ্যাঁ খোঁজা শুরু করে দিচ্ছেন। সো আমাদের জন্যে আসলে ফার্স্ট রিসোর্ট, সেকেন্ড রিসোর্ট, থার্ড রিসোর্ট যখন কাজ করে না, সে যদি একটা লাস্ট রিসোর্ট হিসেবে একজন প্রফেশনাল বা একজন বাইরের ব্যক্তিকে পান, কথা শেয়ার করতে পারেন, আমার মনে হয় জিনিসটা খারাপ না। এবং আপনি আমার সাকসেস স্টোরি জানতে চাইলেন, আমি একটা কথা বলি, জাস্ট গত 1 মাসে আমি ওই ট্রেনিংটা থেকে যে কজন মানুষ আসছে ওনারা অ্যাটলিস্ট আমার সাথে শেয়ার করছেন, আমি শুনছি এবং আমার বুদ্ধি অনুযায়ী আমি তাদেরকে পরামর্শ দিছি, এবং আমি বলতে পারি যে ওনাদের সাথে আমার একটা ভালো ফ্রেন্ডশিপ গড়ে উঠছে, এবং এর মধ্যে নারী পুরুষ উভয়ে আছেন। এবং আমি বলবো যে না, ওনাদের যে খুব বড় সাকসেস আসছে জিনিসটা তা না, অ্যাটলিস্ট ওনারা বুঝতে পারছেন যে না, শেয়ারিং ইজ কেয়ারিং। ইয়েস, নাইস নাইস। আমরা আমাদের
এখনকার সময় বলি আর আমাদের ভবিষ্যৎ অনেকটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভরশীল, এআই নির্ভরশীল। আমরা এআইকে কিভাবে ব্যবহার করতে পারি আমাদের স্কিল বাড়ানোর ক্ষেত্রে? মুশকিল, কারণ এখানে আমি আমার রিসেন্ট কয়েকটা অভিজ্ঞতার কথা বলি। আমার একজন মেন্টর আছেন, উনি শুধু মেন্টর বললে কম হবে, ওনাকে বাংলাদেশের সবাই চিনে। তো প্লাস উনি খুবই একজন লার্নেড পারসন, কিন্তু উনি ট্রেনিংয়ের মধ্যেই বলতেছেন যে বলেন যে চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, চ্যাট জিপিটি ইউজ করা যাবে না। তো আমি পার্সোনালি মনে করি এটা ওনার বয়সের দোষ। কারণ কি, উনি 60-তে যে আসলে চ্যাট জিপিটিকে সহ্য করতে পারার কোনো কারণ নাই। এটা হচ্ছে আমার একটা এক্সপিরিয়েন্স বললাম। আর একটা এক্সপিরিয়েন্স বলি, আমার আসলে খুব ডিপলি মনে থাকবে সাতক্ষীরার দিনগুলা। সাতক্ষীরা যখন সরকারি অফিসারদের আমি চ্যাট জিপিটি শেখাচ্ছিলাম, তখন এক ভদ্রলোক উঠে দাঁড়ালেন যে আমারটা শিখে লাভ কী। তো দেখলাম যে ওনার বেশ রেগেই গেছেন। তা আমি বোঝানোর চেষ্টা করলাম যে আপনার চাকরির পরেও আপনার এটা অনেক কাজে দিবে, আপনি প্রোডাক্টিভলি অনেক কাজ করতে পারবেন। তখন উনি আমার দিকে আরও কড়া করে তাকায় বললেন যে আমি চাকরি পরে কোনো কাজ করব না। তো এইটা সেকেন্ড এক্সাম্পল গেল। এবার থার্ড এক্সাম্পল, একটা ইংলিশ মিডিয়াম স্কুলের ছেলে ক্লাস 11-এ পড়ে, আমি ওর সাথে কথা বললাম অ্যাজ এ ট্রেইনার। ও বললো চ্যাট জিপিটি এটা কোনো কাজ হয় না। এখন আমাদের এই সমস্ত জিনিসটা নতুন প্রযুক্তির উপর, আমি কিন্তু সব বয়সের কথা বললাম, 60 কথা বললাম, হ্যাঁ, রিটায়ারমেন্ট এজের কথা বললাম, আবার একটা বাচ্চা ছেলের কথা বললাম ক্লাস 11-এ পড়ে। আমি বলবো যে সব লেভেলে আপনি এআইয়ের উপর একটা রাগ দেখতে পাবেন। কারণ কি, আমি একটা কথা বলি, যখন ল্যাপটপ আসছে, যখন ডেস্কটপ আসছে, তখন আমরা ছোট ছিলাম, তখন আমরা কি বলছি যে মানুষ যা পারবে সেগুলো কি ওদের দিয়ে হবে বলছি। হ্যাঁ, এরপরে যত প্রযুক্তি আসে সেটাকেই আমরা খুবই তুচ্ছ-তাচ্ছিল্য করি। আমি এমনকি এটাও বলি যে 100 বছর আগে যখন ক্যালকুলেটর আসছে, ক্যালকুলেটরকে আমি সহজভাবে নেইনি। আমি বলছি ক্যালকুলেটর ভুল করবে, আমি ভুল করবো না। কিন্তু এখন কী হচ্ছে, ক্যালকুলেটর বাদে আপনি কোনো কিছু পারবেন না। তো চ্যাট জিপিটি তো আর 100 বছর পরে ক্যালকুলেটরতে সাধারণ জিনিসে পরিণত হবে। আর চ্যাট জিপিটিই থাকবে কিনা তার নিশ্চয়তা কী? এখানে ওপেন এআইকে তো আমি আরও বেশি থ্রেট মনে করি, কারণ ওরা তো একেবারে ফ্রি করে দিচ্ছে। তা আমি ব্যক্তিগতভাবে মনে করব যে এটা আপনার এই বিশ্বের নিয়ন্ত্রণ নিবেই। এখন আপনি এটাকে মানবেন কি না, যদি না মানেন তো বলার কিছু নাই, না মেনেও বাঁচতে পারবেন, কিন্তু এই বিশ্বের নিয়ন্ত্রণ সে নিবেই। সো আমাদের কী করণীয়, যেটা নিয়ন্ত্রণ নিবে সেটা যদি মানুষের জন্যে বা দুনিয়ার জন্য ক্ষতিকর না হয়, সেটাকে শিখে নেওয়া ভালো। অনেকে বলে যে চ্যাট জিপিটি মানুষের চাকরি খাবে না। চ্যাট জিপিটি কেন, এআই মানুষের চাকরি খাবে না। আপনাকে টিকে থাকতে গেলে সফট স্কিল হার্ড স্কিলের পাশাপাশি এআইটাকেও হার্ড স্কিল হিসেবে শিখে নিতে হবে। তো আমরা শেষ করব, যেটা আমাদের সামনে চলে আসছে প্রযুক্তি হিসেবে, সেটাকে শিখে নিয়ে অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। হ্যাঁ, আমি সবচেয়ে দুঃখজনক হচ্ছে অনেক শিক্ষিত মানুষ এবং অনেক, আপনারা যেটাকে এলিট মানুষ বলেন, এলিট মানুষজনও বলতেছে যে এআই দিয়ে কাজ হবে না, তুমি করো। তো আমাদেরকে আগে বুঝাইতে হবে না, এআই আপনার শত্রু না, আপনার বন্ধু। একজন মানুষের লাইফে লিডারশিপ কোয়ালিটি থাকা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যার মধ্যে যত ভালো নেতৃত্বের গুণ থাকে সে তত বেশি ক্যারিয়ারে শাইন করে, এটা আমরা দেখে আসছি। একজন ভালো লিডার হওয়ার জন্য একজন মানুষের থট প্রসেস কেমন হওয়া উচিত? থট প্রসেস তো অনেক কঠিন প্রশ্ন, আমি সহজেই বলি যে আমি যদি ভালো লিডার হতে চাই, তো আমার জন্য ব্লেসিংস হচ্ছে তখন কি, আমি যদি একজন ভালো লিডার আমার আর্লি লাইফে তার আন্ডারে কাজ করার সুযোগটা হয়। ভালো মানুষের আন্ডারে থাকতে পারলে, ভালো লিডারের আন্ডারে থাকতে পারলে, আমি নিজেও তাকে ফলো করে বা তার কিছু ভুলকে নিজের লাইফে রেকটিফাই করে আগাতে পারবো। আমি একটু উদাহরণ দিয়ে বলি যে আপনারা দেখবেন শেহজাদ মুনির বা এখন জিপিতে যিনি আছেন, সবাইকে একটা জিনিস দেখবেন যে ওনারা কিন্তু ওনাদের জীবন শুরু করার সময় যাদেরকে পেলেন, মানে যাদেরকে HR বা CEO হিসেবে পেলেন, তাদের কথা অনেক বলেন। এবং এটা না এমন না যে তাদের খুশি করতে বলেন, কারণ অনেক মানুষের কথা এভাবে বলা হয় যে সেই মানুষটা এখন আর নাই, দুনিয়াতেই নাই। তো কেন বলতেছেন? কারণ ওনাদের হয়তো কিছু লার্নিং ছিল ওই লিডারের কাছ থেকে। তো আমার মনে হয় যে আমি পরে যে কি হব, এটা তো আমার একটা লক্ষ্য থাকবেই, ভালো লিডার হতে চাই। আমি যদি ভালো লিডার পাই, তারটা শিখি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া।
এছাড়া আপনি যেটা বলছেন আমার লিডারশিপ মানে কি, লিডারশিপ মানে অনেকটা হচ্ছে সবকিছু একসাথে ধারণ করা। হ্যাঁ, নিজে কাজ পারা, তারপরে না আমি আপনাকে কাজ করতে বলবো, আমি কিছু পারি না শুধু আপনাকে বলে যাই। হুকুম করে যাব, এটা তো হয় না, এটা কেউ মেনে নেয় না। তাহলে আমাকে আগে দক্ষ হইতে হবে, আমাকে আগে শিখতে হবে, তাহলে আমার লার্নিং যে আমি, এবং লার্নিংটা না মানে এটা নেভার এন্ডিং প্রসেস, জীবনের শেষ পর্যন্ত আমাকে শিখে যেতে হবে লিডারশিপ কোয়ালিটির জন্য। কারণ আমি যে আপনাকে মুখ দিয়ে একটা কথা বলবো যে আপনি এটা করেন, এটা তো আমার নিজে জানা থাকতে হবে। আমি নিজেই জানি না, আমি কিভাবে বলবো? আমাকে নিজে সারা জীবন জানতে হবে, জানার মধ্যে থাকতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, শেখার মধ্যে থাকতে হবে, নতুন কি আসলো, হ্যাঁ নতুন আমার ফিল্ডে নতুন কি আসছে সেটাকে আমাকে জানতে হবে। লিডারদের মধ্যে নিজেকেই সারাক্ষণ লার্নিং এর মধ্যে রাখা। কিন্তু আপনি দেখবেন যে লার্নিং এ আমরা ইনভেস্ট করতে চাই না। একটা পর্যায়ে মনে করি যে না, আমি যেটুকু শিখছি এই দিয়ে আরো 50 বছর চলবে। এবং এটা আমার কথা না, এটা অনেক কর্পোরেট লিডাররা এটা মুখ বড় গলায় বলেন, যা শিখছি এটা দিয়ে আরো 50 বছর চলবে। একেবারে ভুল কথা ভাই। আপনি যদি নিজেকে আপডেট না রাখেন, আপনি 50 দিনও চলতে পারবেন না, আপনি যেখান থেকেই পাশ করে আসেন না কেন। সো নিজেকে লার্নিং প্রসেসের মধ্যে রাখা, এটা একটা লিডারশিপে ক্যাপাবিলিটির মধ্যে সব থেকে বড় জিনিস। আর চেষ্টা করব একটা ভালো লিডারের আন্ডারে জীবনটা শুরু করার, যাতে তার কাছ থেকে ভালো শিখতে পারা যায়। যেমন আমি নাম বলি না, আমি 2007-এ যার আমি লেকচার হিসেবে জয়েন করি যেখানে, ওখানে যিনি ভিসি ছিলেন, উনি আজকে বেঁচে নাই। হয়তো নেগেটিভলি ওনার অনেক কথাই মনে করা যায়, উনি বেশ কড়া মানুষ ছিলেন। পজিটিভ হচ্ছে উনি ভীষণ নিজেই লার্নিং এর মধ্যে থাকতেন, এবং সেগুলো আমাদেরকে আবার নলেজ ট্রান্সফার করতেন, শিখাতেন। তো এই জিনিসটা আমার কাছে দেখছি যে নিজে শেখা এবং অন্যকে শেখানো। লিডারশিপের যে মেইন জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এই শিক্ষা শেখানো, ভালো মানুষের সাথে থাকা, ভালো লিডারের আন্ডারে থাকা, আর অবশ্যই একজন লিডারকে বুঝতে হবে আপনি একা কখনো দুনিয়াতে জিততে পারবেন না, সফল হতে পারবেন না। টিমের পিছনে ইনভেস্ট করেন, আপনার টিমের পিছনে ইনভেস্ট করেন, ওই টিম আপনাকে যা দিবে আপনি জীবন দিয়েও তা পারবেন না। এখন টিমের পিছনে ইনভেস্ট করা মানে কি? বেতন বাড়ায় দেওয়া? হ্যাঁ, বেতন তো একটা ফ্যাক্ট। বেতনের পাশাপাশি আপনি ইমোশনাল ইনভেস্ট করেন, ওদের পাশে মেন্টালি দাঁড়ান। আপনি দেখতে পারবেন মানুষের পাশে ইমোশনালি দাঁড়ালে যেটা হয়, সেই মানুষ আপনার কাছে সোল্ড আউট হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে। আর যখন মানুষ হচ্ছে মেন্টালি ঠিক না থাকে, হ্যাঁ, যখন মেন্টালি সে প্রেশারের মধ্যে থাকে, তখন তার মধ্যে প্রোডাক্টিভিটির ডাউনফল দেখা যায়। হ্যাঁ, যে সে হয়তো প্রোডাক্টিভিটি অনেকটাই কমে যায়। মানসিকভাবে যখন একটা মানুষ বিকারগ্রস্ত থাকে বা খারাপ অবস্থায় থাকে, তখন সে কীভাবে প্রোডাক্টিভ হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানসিকভাবে, এটা অনেকে জিজ্ঞেস করে। আমার তো হচ্ছে মানসিকভাবে যদি আমি একটু আপসেট থাকি, আপসেট অবস্থায় আমার প্রোডাক্টিভ হওয়ার দরকার নেই। টেক এ ব্রেক। আপনার যতটুকু ব্রেক দরকার, না ব্রেক বলতে আমি 1 বছর ব্রেক নিতে বলি না, অন্তত একটা দিন ব্রেক নেন। আমি সর্বশেষ একটা জায়গায় কাজ করে আসছি, আমি সেখান থেকে বলি, আমাদেরকে বলা হতো যে আপনি খুব যদি বার্ন আউট ফিল করেন, আপনি শেষ হয়ে যাচ্ছেন, আপনি একটা দিন সিক লিভ নেন বা ক্যাজুয়াল লিভ নেন। এতে হবে কি, আপনি একটা দিন বাসায় বসে ঘুমিয়ে থাকলেও অন্তত আপনি নিজেকে ফিরে পাবেন, আপনি এনার্জি পাবেন। কিন্তু আমরা যদি মানসিক খারাপ অবস্থার মধ্যেও একেবারে নিজেকে জোর করে কাজে নিয়ে যাই, প্রোডাক্টিভিটি তো থাকবেই না, আমার বসেরও সময় নষ্ট, আমারও সময় নষ্ট, সব পক্ষের প্রোডাক্টিভিটি আরো কমতে থাকবে। তা আমি বলবো যে মানসিকভাবে যদি আপনি খারাপ অবস্থায় থাকি, আমার প্রথম কথা হচ্ছে আমার একটা ব্রেক নিতে হবে। এখন ব্রেক কিন্তু মানসিক অবস্থার উপর নির্ভর করে যে ব্রেক কতটুকু কি হবে। একটা ছোট ন্যাপও আপনার ব্রেক হতে পারে, একটু বাইরে থেকে ঘুরে আসাও ব্রেক হতে পারে, একটু আর্লি একদিন অফিস থেকে বের হয়ে যাওয়া সেটাও ব্রেক হতে পারে, আবার একদিন ছুটি নেওয়া সেটাও ব্রেক হতে পারে, আপনার যার কাছে গেলে ভালো লাগবে আপনি তার কাছে যান সেটাও ব্রেক হতে পারে। সো এইভাবে আপনি অন্তত নিজেকে একটা ব্রেক দেন, ওই দুশ্চিন্তা থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করেন, অন্তত চিন্তা করেন। সব তো আমি আসলে ব্যবস্থা করতে পারবো না, কারণ কিছু কিছু আছে মানসিক চাপ এমন খুব লং টার্ম মেয়াদি, তো সেই ক্ষেত্রে আসলে এগুলো থেকে বের হওয়া যায়ও না। সেক্ষেত্রে আমি নিজেকে একটা ব্রেক দিই, চিন্তা করি, আবার কাজে ফিরলে আমার প্রোডাক্টিভিটি ব্যাক করবে। এটা অনেকটা আপনি গাড়ির ইঞ্জিন যখন গরম হয়ে যায় তখন আপনি কি করেন? তখন আপনি গাড়িটা থামান, কিছুক্ষণ একটু পানি টানি দেন, দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার চালান। আপনি যদি একেবারে ওই প্রোডাক্টিভিটি ধরে রাখার জন্য গাড়িটা চালাতে থাকেন তাহলে তো প্রোডাক্টিভিটি থাকবে না, আর উল্টা নষ্ট হয়ে যাবে। অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রচণ্ড নেগেটিভ,
সব কিছু নিয়ে, যে আমার লাইফে কিছু হবে না, আমার পড়াশোনা হচ্ছে না, আমার ক্যারিয়ারে কিছু হবে না, আমার হয়তো প্রেম হবে না, আমার হয়তো বিয়ে হবে না, হ্যাঁ, অনেক বেশি নেগেটিভিটি অনেক মানুষের মধ্যে দেখা যায়। কী ধরনের চিন্তা মানুষের এই নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে আসতে বাধাগ্রস্ত করে, যে আমি নেগেটিভ তো নেগেটিভই থাকবো, আমি পজিটিভ আর হতে পারছি না বা হতে পারছি না আমার কিছু চিন্তার কারণে। ওই চিন্তাগুলো কি, আর এগুলো থেকে বের হওয়ার উপায়টা কি? আচ্ছা, আমি এখানে যেটা বলবো যে ধর্মীয়ভাবে কথা না বলি, সব ধর্মেই এর কিছু সুষ্ঠু সমাধান আছে। জি, সেটা যদি আমি বলি যে ইসলাম ধর্মের বাইরে কি আছে আগে সেটা বলি। হ্যাঁ হ্যাঁ, ইসলাম ধর্মের বাইরে যেটা আছে সেটা নিয়ে আমি দু একজন কোচের কাজ দেখতেছি, ওনারা ভালো করছেন। জি, সেটা হচ্ছে যে ইয়োগা মেডিটেশনের মাধ্যমে এর কিছু আপনি ভালো ফল পাবেন। আচ্ছা, তবে হ্যাঁ, ইয়োগা মেডিটেশন নিয়ে যেহেতু কোনো কোনো ধর্মে, ইসলাম ধর্মে কোনো খানে হয়তো তার সাথে একটু কনফ্লিক্ট পাওয়া যায়, জি, তাহলে ইসলাম ধর্মে ইয়োগা নাই। ইসলাম ধর্মে ইয়োগা তো নামাজ, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আপনি যে ধর্মের অনুসারী হন সেই ধর্মেই আপনাকে ধ্যানের কথা বলা আছে। আপনি যদি ইসলামের ধর্মের অনুসরণ করেন তাহলে নামাজের কথা বলা আছে, সুষ্ঠুভাবে ওভাবে করেন। আপনি যদি সেটা না হন, আপনি ইয়োগা মেডিটেশন অন্য বাকি সব ধর্মে পাবেন। এবং আমি পার্সোনালি মনে করি যে আপনার মনটাকে, আবারও ওইটা বলি যে মনটাকে একটুখানি রিলিফ দিলে পরে আপনি পজিটিভিটির দিকে ফিরে আসতে পারবেন। এমনকি যে কিনা সংশয়বাদী নাস্তিক, তিনিও কিন্তু ইয়োগা মেডিটেশন ওনার মতামত অনুযায়ী করতে পারেন। এভাবে কিন্তু পজিটিভ দিকে আবার ফিরে আসা সম্ভব। আমি সবাইকেই বলি, আমরা তো সবাই মানুষ, আমি তো শুধু একটা ধর্মের কথা বলি না। তো এটা একটা হতে পারে যে আমরা নিজের মেন্টাল ইয়েকে পজিটিভ নেগেটিভ দিকে আমরা যেতে দিব না। এটা হচ্ছে মাঝে মাঝে একটু রিলিফ নিব, মাঝে মাঝে একটু নিজেকে সময় দিব, এর মাধ্যমে আমরা নেগেটিভ জিনিসগুলোকে মনে আসতে দিব না। জি, একজন মানুষ যখন বিজনেস শুরু করতে চায়, নেগেটিভিটি থাকাটা কিন্তু খুবই তার ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি হ্যাম্পার করে। যে আমি যদি বলি যে না আমার আসলে লসই হবে, তখন কিন্তু সে আসলে লাভের মুখ আসলে দেখতে পারে না, কারণ তার মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে লসের। একজন ব্যবসায়ীর বা একজন উদ্যোক্তার প্রাথমিকভাবে এবং পরবর্তীতে তার কী ধরনের গুণ থাকা উচিত তার ব্যবসাতে শাইন করার জন্য? হ্যাঁ, আপনি তো বলে দিলেন পজিটিভ মাইন্ডসেট। হ্যাঁ, এটা তো ফ্রেশ জিনিস থাকাই লাগবে। পজিটিভ মাইন্ডসেট, আর হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। জি, এটা তো তার না, কিন্তু তার আমার ফ্যামিলিতে মোটেই যাচ্ছে না যে আমি ব্যবসা করি, কিন্তু আমি সবার এগেনস্টে যে ব্যবসা করতেছি, দেখেন এভাবে সবাইকে দেখাই দিব টাইপ মেন্টালিটি নিয়ে না বেশি দূর আগানো যায় না। কারণ লাইফে তো অবস্টেকল আসবেই, তখন এগুলা আসলে খুব আবার নিজেকে খুব মানে ফ্রাস্ট্রেশনে ফেলে দেয় যে আমাকে আগেই নিষেধ করছিল, আমি কেন এর মধ্যে ঢুকলাম। তো আমি ফ্যামিলি সাপোর্টটাকে যদি বারবার গুরুত্ব দিই, আমরা বাংলাদেশে ফ্যামিলি বন্ডিংটা তো আমাদের অনেক বেশি, তো এটাকে মাথায় রাখতে হবে। আর হচ্ছে আমি আর একটা কথা বলছি যে আমরা প্রয়োজনীয় বিজনেস স্কিল, বিজনেসেরও অনেক সফট স্কিল আছে, বিজনেসেরও অনেক হার্ড স্কিল আছে। যেমন একটা কথা আপনাকে বলি, আপনি হয়তো বোঝেন যে অনেক বিজনেসম্যানই টাকা পয়সার হিসাব রাখতেই পারে না। অনেক বিজনেসম্যানকে আমি ভালো বিজনেসম্যান আমার কাছে আমি মেন্টরিং করাচ্ছি, তাদেরকে আমি বলি যে ইউনিট কস্ট কি আপনার একটা প্রোডাক্টের পিছনে টোটাল কস্ট কত। আপনি বলতেছেন যে এই মোবাইলটা কিনতে আমার 10,000 টাকা লাগবে, 11,000 টাকায় বিক্রি করলে আমার লাভ কিভাবে? আপনার সমস্ত ব্যবসার যত কস্ট আছে সেইগুলোও তো মোবাইলের পিছনে যাবে, সেইগুলোও তো হিসাব করে ওই মোবাইলটার পিছনে হিসাব করতে হবে। যে আমার ইউনিট কস্ট আপনি বেরই করতে পারেন না, আপনি ব্যবসা শুরু করে দিচ্ছেন মোবাইলের, কেন? আপনি দুবাই থেকে মোবাইল পাচ্ছেন রেগুলার, একটা লজিক। কিন্তু বিজনেস নলেজ প্রপারলি না নিয়ে যদি আপনি এভাবে বিজনেস করেন, তো আলটিমেটলি যেটা হবে যে আপনি কয়েকদিন পরে নিজেই ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন, আমি অনেক কিছু জানি না। একটা উদাহরণ দেই, আমরা একটা প্রজেক্টের মধ্যে থেকে, এইটাও ফরেন ফান্ড, আমার প্রবাসী বন্ধুরা কিছু মানুষকে ফান্ড করলো, খুব বেশি না, অল্প, গার্মেন্টস থেকে হুডি একেবারে অল্প টাকায় তাকে দেওয়া হলো। তাহলে আপনি দেখেন এই হুডিগুলা আপনাকে দেওয়া হয়েছে 300 থেকে 400 টাকায়, এইগুলা যে কোনো ভালো মার্কেটে 1,000 টাকায় সেল হচ্ছে, তাকে এইগুলাও দেওয়া হয়েছে 300-400 টাকা, এবং এই পুরো টাকাটা বাকিতে যে বিক্রি করে টাকা দাও, এখনও সে বিক্রি করতে পারে না। তো ভাই তোমার ব্যবসায় আসার দরকার কি? ব্যবসায় আসতে গেলে অবশ্যই ফাইট করার মানসিকতা নিয়ে আসতে হবে। যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যা, সেখানে হুডির ব্যবসায়ী অনেকেই আছে, সবার সাথে আপনার ফাইট করার আগে মেন্টাল প্রিপারেশন নেবেন,
আপনার মনকে শক্ত করবেন। সব সময় একটা কথা আপনি বলি যে চাকরি হচ্ছে 8-9 ঘন্টা, আর ব্যবসা 24 ঘন্টা 24/7 ঘুমটাও হয় না। না। তো আপনাকে মাথায় রাখতে হবে যে 24 ঘন্টার কাজ করেন, সেই মেন্টাল স্টেমিনা, ফিজিক্যাল স্টেমিনা, ফাইন্যান্সিয়াল স্টেমিনা আপনার আছে কিনা। সবার জন্য সবকিছু না, যদি এত কিছু না থাকে আপনি এর মধ্যে না যে চাকরি করেন চাকরি পাবেন। একটা কোট আছে যে এলন মাস্কের, সেটা হচ্ছে যে বিজনেস ইকুয়ালস টু আনঅ্যামাউন্টেড লেভেল অফ স্ট্রেস। মানে আপনি এই স্ট্রেসের কোনো আসলে মাপকাঠি নেই, কত বেশি স্ট্রেস আপনাকে নেওয়া লাগবে। আপনারা যখন উদ্যোক্তাদেরকে ট্রেন করান, সেক্ষেত্রে আপনার ট্রেনিংয়ে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করেন আপনাদের ট্রেনিং? আচ্ছা, আমি ফার্স্টে বিজনেস ট্রেনিংয়ে যেটা আমরা করি সেটা হচ্ছে যে থিওরিটিক্যাল নলেজ যেগুলো আছে। জি ভাই, কথার কথা যে BBA তো আর এখন করানো সম্ভব না, 6 বছরের জিনিসটা এখন করানো সম্ভব না, কিন্তু থিওরিটিক্যাল নলেজ যেগুলো আছে, অ্যাকাউন্টিংটা, ফাইন্যান্সটা, হ্যাঁ, তারপর হচ্ছে মার্কেটিং, সেলস, এইগুলো একটু ভালোভাবে মানুষটা বুঝতো কিনা। জি, বা দেখা যাচ্ছে কি আপনি শুধু নিজের গণ্ডি থেকে শিখলেন, দুনিয়াটা তো আসলে অনেক বড়, বাংলাদেশটাই অনেক বড়। সেই পুরো বাংলাদেশের প্রেক্ষাপটে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, হিউম্যান বিহেভিয়ার, কাস্টমার বিহেভিয়ার, কনজিউমার বিহেভিয়ার, মার্কেটিং, সেলস, এগুলো সব একটু অল্প অল্প করে আমরা একটা মডিউল তৈরি করি, এগুলো আগে শেখাই, তারপরে চেষ্টা করি তার মধ্যে থেকে যারা ভালো তাদেরকে একটা প্র্যাকটিক্যামের উপায় দেখায় দেওয়ার, যাতে ওটার মধ্যে দিয়ে তারা নিজেকে গড়ে তুলতে পারে, তারপরে বিজনেসে জাম্প করে, শুরুতেই না। আর এবার একটু আমরা আমাদের দেশের সিচুয়েশনের উপরে আসি। আমাদের দেশে আমরা হচ্ছে নতুনভাবে একটু স্বাধীন হইলাম, হ্যাঁ। এখন অনেকে বলে যে এই স্বাধীনতা কয়দিন থাকে সেটা দেখো। অনেকে নেগেটিভলি ব্যাপারটাকে দেখে, অনেকে পজিটিভলি দেখে। কেউ কেউ হতাশ হয়ে যাচ্ছে যে ইউনিস সরকার আসলে কিছু করতে পারবে না, আবার কেউ কেউ চিন্তা করে না ইউনিসের উপর আমরা একটু ভরসা করি। এতদিন তো অনেকেই ছিল, অনেক করাপ্টেড মানুষরাই ছিল, তো অনেকেই অনেক কথা বলে। কিন্তু আপনার মতে দেশের বর্তমানের যেই সব পলিটিক্যাল সিদ্ধান্তগুলো হচ্ছে, রাজনৈতিকভাবে যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বিভিন্ন সেক্টরে, এগুলা আমাদের অর্থনীতির জন্য কতটুকু মঙ্গলকর বা অমঙ্গলকর আপনার কি মনে হয়? কঠিন প্রশ্ন, তো সহজ ভাষায় আমরা ছোটবেলায় কি দেখছি, আমাদের যখন একেবারে অল্প বয়স তখন কি দেখছি যে এরশাদ সাহেব চলে যাওয়ার পরে প্রত্যেকটা সরকার 5 বছর করে থাকতো। জি, তো এতে কি বলতাম আমরা যে ক্ষতিকর কি প্রজেক্ট একটা শুরু হয় কিন্তু শেষ হয় না। জি, আমরা যমুনা সেতুটাও দেখছি যে অনেক শুরু হয়ে অনেক শেষ হতে অনেক দেরি হইলো। জি, সেটাকে গত সরকার কি বললো যে শেখ হাসিনা সরকার বললো যে এই যে সরকারের মধ্যে যদি ধারাবাহিকতা না থাকে তাহলে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা যায় না। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার নাম দিয়ে তো উনি আমাদের ভোট দেওয়ার ক্ষমতাটাই দিলেন না। এখন কথাটা হচ্ছে যে বারবার আপনার সরকার বদলাবে, আপনার মাথায় রাখতে হবে, এবং এর মধ্যে দিয়েই আপনার উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হবে। পৃথিবীর যে সমস্ত দেশে আমরা কি শুধু মানে আমাদের টলারেন্স লিমিট কম এটা বলি, আমরা আগে বলতাম যে বিএনপিকে 3 বছরও থাকতে দেয় না, মানুষ ঘুরে যায়, আওয়ামী লীগকে নিয়ে আসে। হ্যাঁ, এটা তো আপনার আমেরিকায়ও দেখেন, ওরা 4 বছর পর পর সরকার বদলাচ্ছে। ওদের ট্রাম্প ক্ষমতা ছিল, তাকে সরাই দিয়ে আরেকজনকে নিয়ে আসলো, সে তার 4 বছর হয়ে গেলে আবার ট্রাম্পকে নিয়ে আসলো। তাহলে আমরা তো দেখবো মানুষ হিসেবে আমাদের মাইন্ডসেটটাই এই, আমরা আপনার কাছ থেকে আশা করি অনেক, 2 দিন পরে মনে হচ্ছে যে যা আশা করছিলাম পাইলাম না, আগের জন্যই ভালো ছিল। এখন হাসিনাকে যেমন আমরা বলি যে আগেই ভালো ছিল, একটা মজা করে বলি। আর এখনকার যেটা আমি বলবো যে ডক্টর ইউনূস আসলে রাজনীতির মানুষ না, এত সভ্য মানুষ দিয়ে না দেশ চালানো হয় না, দেশ চালানো কঠিন। দেশ চালানোর জন্য আসলে অসভ্য মানুষ দরকার। তো আসবে সামনে ভোট হয়ে, অসভ্য মানুষ আসবে, শক্ত মানুষ আসবেন, তারা আশা করি ভালো চালাবেন। ডক্টর ইউনূসের সময়টাতে আমাদের উচিত অন্তত এই সময়টা আমরা তাকে বিরক্ত না করি। খুবই কঠিন সময় উনি দায়িত্বে আসছেন, এবং আসলে এই বয়সে এই সমস্ত দায়িত্বে এসে আমরা সামনের দিনগুলোকে তার জন্য কঠিন করে না তুলি, কারণ কি আসলে কঠিন হয়ে যাবে। মানে এই সময় আপনি আমি দায়িত্ব নিলে যা হতো সবই ভুল হতো। হঠাৎ করে 15 দিনের মাথায় 16 বছরের একটা সরকারকে নামাই দিলেন, তো এইখানে আপনি আমি করলেও এটা ভুলই হতো। ডক্টর ইউনূস অনেকেই হয়তো ভুল করে থাকতে পারেন, উনি খুবই চুপচাপ মানুষ, উনি কাজগুলা করে চলে যাবে, হয়তো কোনো গণতান্ত্রিক সরকার আসবে, তারাই মূল কাজটা করবে। আমাদের উচিত হচ্ছে একটু ধৈর্য ধরা, আমাদের কথায় কথায় রাস্তায় নামা টামা এগুলা বন্ধ করতে হবে, সামনে সবকিছুই পজিটিভ হবে।
আশা করি। এবার আমরা আরেকটু আমাদের মেন্টাল হেলথের ব্যাপারে আসি। আমরা জানি যে ডিসিপ্লিনের সাথে হ্যাপিনেসের একটা কানেকশন আছে, কারণ আপনি যদি ডিসিপ্লিন না হন, আপনার লাইফ যদি অগোছালো হয়, বিশৃঙ্খলা থাকে আপনার লাইফে, সেক্ষেত্রে আপনার ওভারঅল ক্যারিয়ার বলেন, লাইফ বলেন, রিলেশনশিপ বলেন, সব জায়গায় একটা আনহ্যাপিনেসের ছাপ থেকে যায়। আপনার মতে একটা মানুষের লাইফটা কীরকমভাবে ডিসিপ্লিন করলে তার লাইফের প্রত্যেকটা সেক্টরে হ্যাপিনেস সম্ভব? আচ্ছা, আমি একটু বলি, আমি ক্যাডেট কলেজের ছেলে তো, জি। তো আমাদের তো একেবারে 5:30 পিটি শুরু করা, হ্যাঁ, 8টায় খাওয়া, 8:30 ক্লাস শুরু হওয়া, তো এভাবে তো আমাদের ঠিক আছে ট্রেনিং পিরিয়ডটা আমরা করছি আমাদের টিনেজে, এটা খারাপ হয়নি, ঠিক আছে। কিন্তু আমরা যদি পুরা জীবন এত ডিসিপ্লিন থাকতে চাই, তাহলে আবার আমরা ডিসিপ্লিনের ধাক্কায় মারাই যাব। বা আমি আরও একটু বলি, অনেকে মনে করে যে আমার এই টাইমে এটা না করলে আমার জীবনই নষ্ট হয়ে যাবে। ডিসিপ্লিন মানে এত চাপের মধ্যে নিয়ে যাওয়া না, এটা আমার মেন্টাল হেলথে একটা বড় এফেক্ট করে। কি হচ্ছে যে আপনি মনে করতেছেন যে আপনি 7টায় অমুক ওষুধটা খাওয়া লাগবে, ডাক্তার বলে দিচ্ছে, 7টায় খেলেন না, 8টা বেজে গেল, আপনার মাথাটা তো নষ্ট, আমি অসুস্থ শেষ, আমি মনে শেষ না। এইখান থেকে না ডিসিপ্লিন থেকে আবার ওসিডি পেশেন্ট না হয়ে যায় কেউ, সেটা না হয় কেউ, সেটা দেখতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ডিসিপ্লিন লাইফ লিড করা আমাদের শহরে একেবারে অসম্ভব হয়ে পড়ছে। ট্রাফিক জ্যাম, তারপর হচ্ছে রিলেশনশিপ প্রবলেম, তারপর ফ্যামিলি প্রবলেম, ওয়ার্ক প্লেসে কর্পোরেট পলিটিক্স, আর দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, সব মিলে আমরা বর্তমানে আসলে নিয়ম মেনে চলি না এবং বিভিন্নভাবে বিশৃঙ্খল হয়ে গেছি। তো এইগুলাকে একটা সাথে নিয়ে আসতে পারলে আমার লাইফের জন্যই ভালো। এবং আমি মনে করি যে ডিসিপ্লিন একটা কাঠামোতে আমাকে প্রতিদিনই মানতে হবে জিনিসটা তা না, আমি মোটামুটি একটা রুটিন লাইফের মধ্যে আনলে আমার সেখান থেকে একটা সাকসেস আসবে। এবং যখনই সাকসেস আসবে, আমি মোটামুটি একটা রুটিন লাইফে আনতে পারলে যেটা হবে কি, আমার মেন্টাল একটা মানসিক শান্তির ব্যাপারটাও চলে আসবে, মানসিক শান্তি আসবে, সেটাকে আমরা হ্যাপিনেস বলি। আমার মনে হয় যে মিনিমাম একটা অপটিমাল লেভেলে ডিসিপ্লিন মেনটেন করা জরুরি। ভাইয়া, আপনি অ্যাজ আ ট্রেনার স্থানীয় সরকারের সাথে আপনার কাজ করা হয়েছে, আপনি এখন স্থানীয় সরকারের সাথে কী কী প্রজেক্ট করছেন বা করবেন সামনে, ওগুলো সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, স্থানীয় সরকারের সাথে আমি ব্যক্তিগতভাবে গত সেপ্টেম্বর মাসে সাতক্ষীরাতে কাজ করছি। জি, সাতক্ষীরাতে ট্রেনিং নিয়েছি। প্রথমে হচ্ছে ওনাদের অফিসারদের সাথে, এর পরেরটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট লেভেলে তাদের সাথে, আর সর্বশেষ হচ্ছে যে সাতক্ষীরা যত সরকারি শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, তাদের সাথে। আচ্ছা, ওইটা অ্যাকচুয়ালি স্থানীয় সরকার বিভাগ থেকে ছিল না, ওইটা সাতক্ষীরা থেকে একটা আমন্ত্রণ ছিল। জি। আর এখন যেটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ থেকে আমি ট্রেনার হিসাবে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাব। তো দক্ষিণাঞ্চলে যাব, এবং বিশেষ করে বর্তমান স্থানীয় সরকার যিনি উপদেষ্টা আছেন উনি উত্তর অঞ্চলের দিকে অনেক নজর দেন, তো উত্তর অঞ্চলেও যাওয়া লাগবে। এই দুটা। আর এটা বাদ দিয়ে যেটা সামনে বড় একটা কাজ হবে সেটা হচ্ছে আমার জন্য স্থানীয় সরকারের আন্ডারে ন্যাশনাল কনসালটেন্ট অর্থাৎ জাতীয় পরামর্শক হিসেবে কাজটা শুরু করতে যাচ্ছি। ওটা প্রজেক্ট বেস, 1 বছর ব্যাপী, 2025 সাল ব্যাপী। তো ওইখানে জাতীয় পরামর্শক হিসেবে রিসার্চে কাজ করব, ইন্ডিভিজুয়াল কাজ, ওটা কারোর সাথে না, ওটা কাজটা করে স্থানীয় সরকারের কাছে জমা দিতে হয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ওই অনুযায়ী আপডেট নিজে থেকে আপডেট করে। আচ্ছা আচ্ছা, এটা আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে এবং তাদেরকে মেন্টাল হেলথ নিয়ে যদি সর্বশেষ কোন টিপস আপনার দেওয়ার থাকে। আচ্ছা, মেন্টাল হেলথ নিয়ে আমি বরং শোনা কথা একটা বলি। আমরা সবই তো শোনা কথা বলি, কয়টা নিজে বানাই বলি না। একটা বাচ্চা তো তাই বলে যে বড় হওয়ার সময় শেখে। তো একটা শোনা কথাই বলি যে আমাদের প্রত্যেকের মনের মধ্যে না অনেক কথা থাকে। সেটাকে কিভাবে তুলনা করা হয়, প্রেসার কুকারকে যখন আপনি আটকায় রাখেন, প্রেসার কুকারটা কিন্তু একটা বদ্ধ অবস্থা থাকে, ওভাবে যদি রেখে দেন কি হবে, ওভাবে যদি রেখে দেন 2-3 ঘন্টা রেখে দিলে ওটা কিন্তু বাস্তব হয়ে যাবে। মানে প্রেসার কুকারকে কি বলা হয়, উপরে একটা চিপি রাখা হয়, ওই বোতামটা খুলে দিবেন, বাতাসগুলো বের হয়ে যাবে, গ্যাস বের হয়ে যাবে এবং ভিতরে সব ঠিক থাকবে, খাবারও ঠিক থাকবে, প্রেসার কুকার নিজেও ঠিক থাকবে। তো আমরা প্রত্যেকেই প্রেসার কুকার, সো আমাদের যেটা মাথায় রাখতে হবে, আমাদের
ওফ, আমরা প্রত্যেকেই প্রেসার কুকারস, আমাদের মাথায় রাখতে না, হবে এই যে soundটা- আহ, চলে আসবে বেবি, অনেক জোরে আমি তো আবার বললাম, আচ্ছা আচ্ছা, আমরা প্রত্যেকেই প্রেসার কুকারস, আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মনের চিপিও মাঝে মাঝে খুলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনের মধ্যে যে হতাশা, দুশ্চিন্তা, মন খারাপ করা, মানসিক অশান্তি, অমুক মানুষকে দেখতে পারি না, তমুক মানুষকে দেখতে পারি না, এই ছিপিগুলা খুলতে হবে কার কাছে? আরেকজন মানুষের কাছে, সুন্দর করে, শুধু শেয়ার করার জন্য, Exactly. কারো ক্ষতি করার জন্য না। তাহলে মনের ছিপিটা খুলে দিলে কি হবে? এই দুশ্চিন্তাগুলো বের হওয়ার জায়গা পাবে। আর যদি আমি মনের ছিপিটা না খুলি, এভাবে আটকায় রাখি, আমি বাঁচবো না। কয়দিন পরে আমি কিন্তু আসলেই ইম্পালসিভ বিহেভ করব, কার সাথে? সবার সাথে। তো আমার এই ইম্পালসিভ বিহেভ করার আগে আমাকে অবশ্যই একটা উইন্ডো লাগবে, মনের ছিপিটা খুলে দেওয়া লাগবে। ডাক্তারের কাছে যেতে হবে, সাইকিয়াট্রিস্টের কাছে না, আমার পছন্দের মানুষের কাছে গেলেই হবে, যে আমাকে জাজ করবে না। তো এইভাবে আমার জন্যই আমাকে বাঁচতে হবে, অন্যের জন্য না। এক্স্যাক্টলি। এই, আপনাকে আবারও ধন্যবাদ অসংখ্যবার। আশা করছি আপনার সাথে আবারও আমাদের কথা হবে ইনশাল্লাহ। Thank you. ধন্যবাদ ভাইয়া।